ভৌতিক কথা পডকাস্টের 102 নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। প্রথমেই আমাদের এই পরিবারের সকল সদস্যদের হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আশা করছি 2023টা তোমরা খুব ভালো কাটিয়েছ এবং 2024-এ এখন আমরা পা দিয়েছি। আশা করছি এই বছরটাও তোমাদের খুব ভালো কাটবে। হয়তো অনেকের ভালো কাটেনি, তারা বলবে যে দাদা আমার তো ভালো কাটেনি। তাদেরকেও বলবো যে আশা রেখে যাও, অবশ্যই এই বছরটা তোমাদের ভালো কাটবে। সেই সূত্রে বলতে গেলে আমারও খুব একটা ভালো কাটেনি 2023 সালটা, সেটা আমি অলরেডি ওই চ্যানেলে কারণটা বলেই দিয়েছি। যাই হোক, আজকে তোমরা দুটো ঘটনা শুনতে চলেছ। এই দুটো ঘটনা শুনে তোমাদের প্রচণ্ড ভয় লাগবে। প্রথমটা একটা ফ্ল্যাটকে কেন্দ্র করে, আর দ্বিতীয়টা উত্তর কলকাতার একটা রাজবাড়িকে কেন্দ্র করে। আজকের এই দুটো ঘটনায় তোমাদের একটা নস্টালজিয়া বোধ আনতে পারে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, একদম সরাসরি শুরু করছি আজকের পডকাস্ট। হ্যালো প্রিয়াদি। হ্যাঁ বলো। আচ্ছা, সবার প্রথমে হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ তোমাকেও। আশা করছি এই বছরটা খুব ভালো কাটবে। জানি না আগের বছর কেমন কেটেছে, মানে আগের বলতে গত বছর। আর এই বছর পড়ার সাথে সাথে আমার তো পুরো পরিমাণে সর্দি লেগে গেছে। একদম একদম প্রচন্ড ঠান্ডা, মানে ওয়েদারটা এমনই আমাদের, মানে কলকাতার দিকে তোমার ঠান্ডা গরম। হ্যাঁ, মানে দিনের বেলাটা প্রচন্ড গরম আর রাত্রিবেলায় ঠান্ডা। এতটা ঠান্ডা লেগেছে আমি মাথা তুলতে পারছি না, এরকম একটা মনে হচ্ছে, মানে ফিল হচ্ছে ভেতর থেকে। যাই হোক, দিদি তুমি বলছিলে তুমি একটা ফ্ল্যাট কিনেছিলে, সেই ফ্ল্যাটেই মানে বিভিন্ন ধরনের ঘটনা তোমরা যাওয়ার পর থেকে ঘটতো, অসুস্থ হয়ে যাওয়া, বিভিন্ন কিছু দেখা, অনেক কিছু। সেই ঘটনাটা তুমি একদম মানে পুরো ডিটেলসে বলো, যাতে মানে সবাই একদম টু দি পয়েন্ট বুঝতে পারে। আচ্ছা, আমি যে ঘটনাটা শুরু করছি এটা মানে 2012 সালের ঘটনা। তো এটা আমাদের বাগুইহাটিতেই হয়েছিল। তখন আমরা একটা নতুন ফ্ল্যাট কিনে বাগুইহাটিতে যাই। প্রথমে এই ঘটনাটা বলার আগে না, আমি মানে একটু বিল্ডিং এর ব্যাপারটা আমি বলে দিই, কারণ পরবর্তীকালে গল্পটা বোঝা যাবে ঘটনাটা যে কি মানে কোন জায়গাটাতে ব্যাপারটা হয়েছিল। তো এই যেরকম আমরা ধরো এল লিখি, মানে এলটাকে ঠিক উল্টে দিলে যেরকম হবে, বিল্ডিং এর শেপটা ছিল ওই রকম। তো ওপর দিক থেকে মানে এরকম স্ট্রেট এসে মানে ডান দিকে চলে আসছে, তারপরে আবার সোজা। তো এই যে এল এর অপোজিটের ঠিক কর্নারটায় একটা মানে সিঙ্গেল একটা রুমে ফ্ল্যাট গ্রাউন্ড ফ্লোরে ভাড়া ছিল। তো এই একটা মেয়ে ভাড়া থাকতো, মানে ধরো এই তখন মেয়েটার কত হবে 22-24 বছর, একটু ভারী চেহারা। তো হাজবেন্ড ওয়াইফ নতুন বিয়ে করে এখানে আসে। তো আমার তখন মেয়েরাও তখন খুব ছোট, বছর 2 কি হ্যাঁ ওই রকমই 2 বছর 2 হবে। তো এই মেয়েটা যে যার ফ্ল্যাট নিয়ে এসেছিল, সে ল্যান্ডলর্ড আমাদের 3rd ফ্লোরে থাকতো আর আমি থাকতাম 4th ফ্লোরে। তো একদিন মানে মেয়েটা দেখতে কিন্তু খুব সুন্দর, একটু মোটা সোটা, মাথায় বেশ কোমর অব্দি চুল, আর হাইটটাও বেশ ভালো। তো তার ঠিক ওই ফ্ল্যাটের ও যেখানটা ওর রুমটা, তার ঠিক অপোজিটই হচ্ছে আর একটা দোতলা বাড়ি। সেখানে একজন মহিলা ছিল, তার গ্রাউন্ড ফ্লোরে একটা পার্লার ছিল। তো সেই দিদি পার্লারে, ও স্বামী কাজে বেরিয়ে গেলে পরে ভোরবেলায় ওর স্বামী বেরিয়ে যেত 4টের সময়। তো ও তখন সারাটা দিন নিজের কাজকর্ম গোছানো, আর স্বামী বেরিয়ে যাওয়ার আগে ওর আবার একটা অভ্যাস ছিল, প্রত্যেকদিন ওই ধরো 3টে ভোরবেলায় 3টে 3:30 মধ্যে ঘুম থেকে উঠে ওই পুরো গলিটা একদম শেষ প্রান্ত, মানে আমাদের মেন রোডে ওঠার রাস্তা পর্যন্ত ও ঝাঁট দিত। ঝাঁটটা দিয়ে জল টল ছড়িয়ে দিয়ে ওর বর তখন 4টের সময় বেরিয়ে যেত, এবার ও আবার ঘরে ঢুকে যেত। তারপর সারাটা দিন ওই আশেপাশে বাড়িগুলো ঘরে আড্ডা মারতো। তারপর ওই দিদিটার কথা বলার সামনে বাড়ি, ওই দিদির ঘরেতে আড্ডা দিত পার্লারে। তো মানে যেরকম একটা গলির ভিতরে পার্লার হলে পারে সেরকম তার লোকজন ভিড়ভাড়টা হয় না। তো ওই একটা আলেকালে একটা দুটো আসতো, তো ও সারাদিন ওইখানে বসে আড্ডা দিত ওই দিদিদের ঘরেতে। তো একদিনকে এরকম মানে মেয়েটা, আমি খুব একটা কোনোদিন খেয়াল করিনি, যেরকম নর্মালি থাকে
তো হঠাৎ একদিনকে ঘটনাটা ঘটে, তখন 2012 সালের ডিসেম্বর মাস। না, এটা হচ্ছে 2011 সালের ডিসেম্বর মাস। তো ডিসেম্বর মাসে সেদিনকে আমরা বাড়িতে, আমরা মানে দিনের বেলা, সকাল তখন কটা হবে, এই 10টা 10:30, আমি বাচ্চাদেরকে স্নান টান করিয়ে খাওয়াচ্ছি। তো ইতিমধ্যে নিচ থেকে খুব হই হুল্লোড়, চিৎকার, এই সবাই বেরিয়ে এসো তাড়াতাড়ি, দরজা খুলছে না। মেয়েটার নাম আমার যতদূর মনে নেই, তবু হয়তো সোমা টোমা এরম একটা কিছু নাম ছিল। তো সবাই চিৎকার করছে দেখে আমিও তত্তরি নেমে আসি 4তলা থেকে, দেখি আমাদের পুরো বিল্ডিং এর লোক সবাই নেমেছে। মেয়েটার ঘরের জানলা টানলা গুলো বন্ধ, দরজাও আটা, দরজা খুলছে না। তো আমাদের ওর ফ্ল্যাটের যে ল্যান্ডলর্ড, সেও দরজা ধাক্কাচ্ছে, খুলছে না। মেয়েটার মাও চিৎকার করে আছে। মেয়েটার দিদি ছিল, তো দিদি আর মা দুজনেই দেখি চিৎকার চেঁচামেচি করছে দরজার সামনে। তো এইরকম মানে সবাই হই হুল্লোড় করছে, তো আমিও চলে গেছি। এবার আমি খেয়াল করিনি আমার পিছনে আমার মেয়েরাও নেমে এসছে। তো দরজাটা যখন লকটা ভাঙা হলো, আমি মানে এই দৃশ্যটা কোনোদিনই ভুলবো না। ঠিক মানে দরজাটাকে ভেঙেছে, আর দরজাটা যখন খুললো, মেয়েটা ঠিক সামনেতে চেয়ারে বসে রয়েছে, চোখ দুটো পুরো তাকিয়ে গেটের দিকে, একদম মানে দেখে মনে হচ্ছে ও আমাকেই দেখছে, এইরকম চাউনিটা। আর আমার পাশে আমার 2 মেয়ে, মানে আমার পায়ের সামনের দিকে রয়েছে। ওর পুরো একদম দেখে মনে হচ্ছে মানে জীবন্ত রয়েছে, চুলটা পুরো খোলা, ও তাকিয়ে রয়েছে, খালি গলা থেকে একটা শাড়ি বাঁধা, আর সেটা পাখার সঙ্গে ঝুলছে। তো ওই রকম ওর চোখের চাউনি দেখে আমার একটু, আমি সবাইকে তখন বললাম যে না, ওকে একটু জল দাও না, আমার মনে হচ্ছে ও বেঁচে আছে। তখন সবাই বললো না, ওকে ছোঁয়া যাবে না, ও নেই, ওকে আর টাচ করা যাবে না। তো আমার থেকে না তখন খুব কষ্ট হলো যে একটা 22-24 বছরের মেয়ে এরম ভাবে মারা গেল। তো তখন না দাঁড়িয়ে না থেকে আমি তখন, এবার কি হয়েছে, আমার আশেপাশে যারা ছিলেন বড় সিনিয়ররা, তখন সবাই আমাকে ধমকাতে শুরু করলেন, যে কি তুমি বাচ্চা নিয়ে নেমে চলে এসছো। এবার তখন আমি মানে ঝট করে ওপরে উঠে যায় বাচ্চা দুটোকে নিয়ে। তারপর বেলার দিকে দেখি পুলিশ আসলো, নিয়ে গেল। ওর মা মেয়ে কাঁদছে, শুনলাম ওর হাজবেন্ডের কারণে ও সুইসাইড করেছে। তো এই অবধি এই ঘটনা। এবার একটুখানি মেয়েটার ঘটনাটা বলি। মেয়েটা হচ্ছে একটা ছেলেকে ভালোবেসে, মানে একটা লোককে ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে ও প্রথম ভাড়া নিয়ে আসে। তো ওর সুইসাইড করার কারণটা পরে 2-3 দিন পর আমরা জানতে পারলাম যে ওর হাজবেন্ডের আর একটা বাড়িতে বউ আছে, মেয়েটাকে সেটা জানানো হয়নি। আর যেহেতু বিধবা মায়ের সন্তান, মায়ের প্রচুর সোনা টোনা ছিল, ওইটাও লোকটা মাঝে মাঝে আমার কারখানায় লাগবে, টাকার দরকার, মায়ের কাছ থেকে এই সোনাগুলোকে নেয়া করি লোকটা নিজের ব্যবসা করতো। তো এই ঘটনাটা জানতে একদিন খুব মানে স্বাদও হয়। এই যে পাশের বাড়ি যে বললাম যে যার পার্লার আছে, ওই দিদিকে ও প্রায় দিনই বলতো, দিদি জানো তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পর আমি একটা এবার বেবি নেব, একা একা থাকি, ভালো লাগে না, একটা বেবি হলে পরে আমার অন্তত সারাটা দিন টাইম পাস হবে। তো এরকম ওর মানে অনেক শখ আহ্লাদ ছিল, সেগুলো সবসময় ওই পাশের বাড়ির দিদিটাকে ঘটনাগুলো বলতো। এই মেয়েটা যখন জানতে পেরেছিল যে আমার স্বামীর আর একটা বউ আছে, আমাকে ছলনা করছে, সে তার বউয়ের কাছেই সারাটা দিন ওই রাত্রিবেলাটুকুটা আসে, আর ভোরবেলা কারখানার নাম করে বাড়ি চলে যায়। তখন এই ব্যাপারটা জানতে পেরে ও লজ্জাতে নিজেকে শেষ করে দেয়। এই ঘটনাটা আমরা 2-3 দিন পর যখন মানে ওই আশপাশ পরিবেশ থেকে আমরা শুনতে পেলাম, তারপর তার মা দিদি সব আসলো, এসে বললো। তো যাই হোক 3 দিন কোন রকমে আমরা ব্যাপারটাকে সবাই আলোচনার মধ্যে দিয়েই চললো। তারপরে ঘটনাটা ঘটলো একদিনকে, আমার ঠিক ফ্ল্যাটের নিচের ফ্ল্যাটটা হচ্ছে যে যাদের জমির ওপরে এই বাড়িটা হয়েছিল, ল্যান্ডলর্ডের জমির ওপরে বাড়ি হয়েছিল, তারাই 3rd ফ্লোরটাই থাকতো। তো 3rd ফ্লোরে আমার ঠিক নিচের ফ্ল্যাটটা হচ্ছে বড় ভাইয়ের ফ্ল্যাট ছিল। তো ওর ঘরেতে ওর মিসেস
ধূপ দেখাচ্ছিল, ধূপ মানে ধূপকাঠি, তার থেকে যে দাউ দাউ করে যে একটা আগুন লাগতে পারে মানে ভাবা যায় না। ধূপকাঠি দেখাতে দেখাতে উনি তুলসী মানে ব্যালকনিতে তুলসী গাছ আছে, তো উনি তুলসী তলায় ধূপ দেখাচ্ছেন। হঠাৎ দেখে ব্যালকনিতে কাপড় চুপড় দাউ দাউ করে ঝুলছে, না প্রদীপ না কিচ্ছু, একটা জাস্ট ধূপকাঠি। তো তখন বাড়ির বিল্ডিং এ সব হই হই পড়ে গেল যে শিগগির মিটার গুলো অফ করে দেওয়া হোক। মিটার টিটার অফ করে দেওয়া হলো, দিয়ে আমরা বিল্ডিং থেকে সবাই বেরিয়ে এলাম, সিলিন্ডার টিলিন্ডার অফ করে বেরিয়ে এলাম। যাই হোক, ওটা জল টল দিয়ে আগুনটা নেভানো হলো। নেভানোর পরে তখন ওনার ভদ্রমহিলাও বলছেন যে আমি একটা ধূপকাঠি দেখাচ্ছি তুলসী তলায়, হঠাৎ ভাবে এইভাবে একটা আগুন লেগে গেল, না আমি প্রদীপ জ্বালিয়েছি, না ওখানে দেশলাই কাঠি ফেলেছি, কিচ্ছু না। তো এরম মানে ওইটা হচ্ছে প্রথম আমাদের একটা আতঙ্ক তৈরি হলো। তারপরে 1-2 দিন পরে ঠিক মানে তোমাকে যেটা বললাম যে এল শেপ করা যে বিল্ডিংটা, আমাদের বিল্ডিংটা এলটাকে ওপর দিকে উঠিয়ে দিলে যেরকম হবে, তো ওই কর্নারের ঠিক অপোজিট আরো একটা বাড়ি ছিল। ওই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে জানলাতে মানে ওর ঘরের ঠিক অপোজিট ঘরের জানলাতে একজন মহিলা রাত্রিরে শুতেন। তো ওটা বাড়ি, তো প্রত্যেক দিনই না যেরকম 3টে 3:30 সময় না যেরকম গলি ঝাঁট দিত, সেই দিনকে রাত্রিরে ঝাঁট দেওয়ার আওয়াজ। তো প্রথমে ভদ্রমহিলা ও যে নেই এই কথাটা ঘুমন্ত অবস্থায় উনি খেয়াল করেননি, তো বললো যে আচ্ছা ওই মেয়েটা ঝাঁট দিচ্ছে। তারপরে ঘুমিয়ে পড়েন। তারপর কিছুক্ষণ পরে না ওনার একটা কিরকম ডাউট হয় যে আরে ও কি করে ঝাঁট দেবো, তো মারা গেছে, ও তো নেই, তাহলে গলিকে ঝাঁট দিচ্ছে। এইভাবে উনি জানলাটা খুলে, এখন রাত্রি 3টে 3:30 সময় ওই দিকটা একটু অন্ধকার, মানে বাড়ির পিছন পোর্শন যেহেতু ওখানে সেরকম আলোও নেই, তো দেখে একটা মানে কি বলবো একটা ছাওয়া টাইপের, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে না যে ওটা ছেলে না মেয়ে। একটা মানে এরকম ঝাঁট দিয়ে দিয়ে যেরকম ভাবে মেয়েটা ওইখানে পরিষ্কার করতো দরজার সামনেটা, ওরকম গলিটার কাছে ঝাঁট দিয়ে কেউ যাচ্ছে, কন্টিনিউ ঝাঁট দিয়ে যাচ্ছে। তারপরে ভদ্রমহিলা না খুব জোর ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গিয়ে উনি জানলাটাকে আস্তে করে বন্ধ করে দিয়ে মানে রাত জেগে কাটায়। পরের দিন সকালবেলা উঠে উনি ওনার বাড়ির লোকজনকে বলে যে এরকম এরকম ব্যাপার, জানো তো কালকে না মেয়েটাকে মনে হয় আমি দেখলাম আজকে ভোর রাত্রে ওই রকম। তো এটা না একটা কিরকম আমাদের কাছে একটা আজগুবি গল্প, বাবা ও ঝাঁট দিতে বলে এরকম একটা ঝাঁটের আবার ও ভুল হতে পারে এরকম সবাই অনেকেই যারা বিশ্বাস করে না এটা নিয়ে রগড় করলো। তো এইরকম একটা ঘটনা সচরাচর দেখবে একটা মানে মিটিং শুরু হয়ে যায়। আর ফ্ল্যাট বাড়ি মানেই ওই একজন একজনকে বলে, তারপরে পাশের ঘর থেকে দরজা খুলে বেরিয়েছে, হ্যাঁ গো কি হয়েছে, এরকম একটা ব্যাপার। আমিও শুনলাম, শুনে টুনে নিয়ে তখন আমি বললাম যে হতেও পারে নাও হতে পারে, কারণ আমি বরাবরই বলে আসছি যে আমি প্রচন্ড ভীতু, আমার এই ব্যাপারটা ভীষণ ভয় লাগে। তো আমি তারপরে সেকেন্ড ডেতে যেটা এই পার্লার যে দিদিটা ছিল, ও এই দোতলা ঘর থেকে ওই সেম আওয়াজ ও রাত্রি 3:30 সময় এরকম আওয়াজটা পায়। অ্যাকচুয়ালি ওর ঘরের দরজাটা ঠিক অপোজিটেই হচ্ছে ওই দিদিটার বাড়িটা। এবার ও ওই আওয়াজটা পায় যে ঠিক রাত্রি তখন 3:30 বাজে, একদম ওই সেম ভাবে কেউ ঝাঁট দিচ্ছে দরজাটার কাছে। তো আর রীতিমতো সকালবেলা উঠলে কেউ বিশ্বাস করবে না, ওর কিন্তু ওই দরজার আশপাশটা যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো ওই গলিটা, ঠিক ওই রকম ঝাঁ চকচকে পরিষ্কার থাকে। তো ও তখন ওই দিদিটা খুব ভয় পেয়ে যায়, ও তখন বুঝতে পারে যে না একটা কিছু ঘটনা আছে, এমনি এমনি হচ্ছে না। উনি আগের দিন কেউ সামনে বাড়ির, আজকে আমি আওয়াজটা পেলাম। তারপরে এই কথাটা কানাকানি হতে শুরু করলো। তখন ডিসেম্বর মাস, মানে ও প্রথমের দিকে মারা গিয়েছিল। অ্যাকচুয়ালি সেই মুহূর্তে আরো একটা ঘটনা, যেদিনকে ও মারা যায় সেদিন আমার মামাতো ভাইও সুসাইড করে। তো এই নিয়ে আমরা ওদিকটাতে একটু টেনশনে ছিলাম, মানে একদম ইয়াং ছেলে, অল্প বয়সে, তখন গোটা 25 বছর বয়স ছেলেটার। এরকম হঠাৎ করে মানে ও এদিকে সুসাইড করেছে, ওই দিক থেকে আমাদের খবর আসছে যে আমার মামার ছেলে সুসাইড করেছে। তো তো এইটা নিয়ে আমরা রাত্রিবেলা মানে খুব
টেনশনেই ছিলাম, খুব খারাপও লাগছে ঘটনাটা, পরপর দুটো জিনিস একই ঘটনা গলায় দড়ি দিয়ে এরকম শুনলাম। তো এই করতে করতে তখন সরস্বতী পুজো কাছাকাছি এসে গেছে, জানুয়ারি মাস পড়ে গেছে, সরস্বতী পুজো এসে গেছে। তো সবাই মিলে ঠিক করলো যে সরস্বতী পুজো হবে। তো কোথায় হবে না, সবাই মিলে ইয়ে করলো যে ওর ঘরের জানলার নিচটা আমরা সরস্বতী পুজো করব, তাহলে পুজো পাঠ হোম টোম হলে যদি আমরা ভয়টা কাটে। তো এই আলোচনা চলছে, চলতে চলতে একদিনকে, মানে এটা সরস্বতী পুজোর ঠিক 1-1.5 সপ্তাহ আগেকার ঘটনা। এটা আমার ভাই তখন রাত্রিবেলায়, মানে তখন আমার ভাই কলেজে পড়ে, ও কলেজ করে ও শ্যামবাজার থেকে টিউশন করতো, টিউশন করে ফিরতে ফিরতে ওর তখন বেশ রাত্রির হয়ে গেছে। তো রাত্রির হয়ে যেতে গেটের কাছে, মানে আমি তোমাকে বললাম না এল শেপ, তো এল শেপের এইদিকে লম্বা যেটা যাচ্ছে এই দিকটা হচ্ছে আমাদের সিঁড়ির দরজা। তো এই দেয়াল এই দিকটায় ও সিঁড়িতে মানে চাবির জন্য ওয়েট করছে। তো ওপর থেকে আমরা চাবি দেবো, হঠাৎ ওর ঘরের জানলার দিকে চোখ যায়। তখন প্রায় ধরো প্রায় 2-2:30। তো তখন আমি যখন তোমাকে বলছি ঘটনাটা 2012, তখন আমাদের এইসব এলাকা অনেকটা একটু ঝিমানো ছিল, মানে রাত্রি 10টা 10:30টার পর থেকে আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত পরিবেশটা। তো ও চোখটা গিয়ে ওই জানলার উপরে পড়ে, দেখে জানলার লাইটটা জ্বলছে আর ঘরের ভিতরে কেউ একটা পায়চারি দিচ্ছে। তো ও তখন মনে হলো যে এই তো সেদিনকে শুনলাম এরকম সুসাইড করেছে, তাহলে কি বাড়িওয়ালারা কেউ, ওর বাড়ির লোকজন কেউ রয়েছে ঘরটায়? হতে পারে, নর্মালি হতে পারে, লাইট জ্বলছে, ঘরের ভেতর কেউ চলাফেরা করছে। তো এইসব ভেবে ও গেট টেট খুলে ওপরে চলে আসে। তো তারপরে 1-2 দিন পর আরো একজনের নজরে এই জিনিসটা পড়ে যে ওর ঘরে লাইট জ্বলছে আর রীতিমতো ঘরেতে কেউ চলাফেরা করছে আর মাঝে মাঝে জানলায় সেই ছাওয়াটা পড়ছে। তো এই ঘটনাটা যখন জানতে পেলাম, পরের দিনই আবার সব মানে বৈঠক বসে গেছে, সবাই মিলে আলোচনা শুরু হয়ে গেল, এই কালকে রাতে ওর ঘরে লাইট জ্বলতে। তখন আমার ভাই বেরিয়ে বললো যে হ্যাঁ আমিও তো দেখেছি, আমি তো 2 দিন আগে, আমি যখন রাতে ফিরতে দেরি হয়ে গেছে, আমি গেটে তালা খুলবো বলে আমি দাঁড়িয়ে আছি, তখন দেখি এরকম লাইট জ্বলছে, কেউ একটা ভেতরে। আমি তো ভাবলাম যে ওই ফ্ল্যাটে কেউ এসছে বা ওর বাড়িওয়ালা যে সে হয়তো ঘরে টরে রয়েছে। তখন বললো না, আমাদের ওইখানে তো তালা দেওয়া, ওটা তো কেউই দরজা খুলছে না এখন, কারণ পুলিশ এখন বারণ করে রেখেছে ঘরটা খুলতে, তো ওই জন্য গেটে তালা দেওয়া, তো তো কেউই যাচ্ছে না, তাহলে লাইটটা জ্বালালো কি? তো তখন এই জিনিসটা একটা ভয়ের ব্যাপার হলো। তখন আমরা না ওই সন্ধ্যার দিকে ওই দিকটা যাওয়াটা বন্ধ করে দিলাম, ওই সাইডে আমরা যেতাম না। তো এবার সরস্বতী পুজো কাছে এগিয়ে আসছে, তো যেহেতু ওই দিদিটা পার্লার, তো পাড়া ঘরে মোটামুটি সবাই একটু ফেসিয়াল, চুল, হেয়ার কাটিং বলো, আইব্রো বলো, এগুলো টুকটাক কাজ করতে পার্লারে যেত। তো যথারীতি তখন গেছে, একটা কাস্টমার এসেছে। তো তখন ঠিক এই ধরো 6টা 6:30 হবে সন্ধ্যেবেলা। তো ওই দিদি ফেসিয়াল করবে, তো ফেসিয়ালে যাবতীয় সরঞ্জাম বের করছে। তো ওই ভদ্রমহিলার ওইখানে 2টো চেয়ার ছিল। তো মেয়ে দিদিটা, ওই ভদ্রমহিলা গিয়েও একটা চেয়ারে বসেছে। তো চেয়ারে বসে উনি মোবাইল ঘাটাঘাটি করছে। হঠাৎ দেখে ভদ্রমহিলা ছিটকে গিয়ে নিচে পড়ে গেছে, চেয়ার থেকে একদম নিচে গিয়ে পড়েছে। তো পড়ে যেতে তখন ওই পার্লারের দিদিটা তখন বলছে যে এ কি দিদি, তুমি পড়ে গেলে? তখন বলছে যে না, আমাকে কেউ যেন ধাক্কা মারলো, তুমি কি আমায় ধাক্কা মারলে? তখন বলছে না না, আমি তো এইদিকে রয়েছি, জিনিস বের করছি। তখন বলছে যে না, আমার কিরকম যেন মনে হলো না কেউ আমাকে পিছন দিক দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। তখন ওই পার্লারের দিদিটার একটা ডাউট হয় যে এরকম কেন, কি করে হবে? অথচ তখন ওর মাথার মধ্যে ব্যাপারটা আসে যে এই টাইমটায় এই মেয়েটা আমার পার্লারে বসে আড্ডা মারতো, আর যথারীতি ওই চেয়ারটাতেই ও বসে থাকতো, আর একটা চেয়ারে এই দিদি মানে কাস্টমার আসলে কাজ টাজ করতো আর ওর সঙ্গে বসে গল্প করতো। তো তখন ও খুব জোর ভয় পেয়ে যায়, কিন্তু কাস্টমারও নষ্ট হয়ে যাবে,
বললে পরে আর কোনো কাস্টমার আসবে না। ও তখন বলে যে তুমি ওই চেয়ারটা ছেড়ে দাও, আমি দেখছি তোমাকে। বরফ জল টল দিয়ে হাতে টাতে একটু লেগেছিল, ওর ও পাশের চেয়ারটা বসে ওর কাজ যখন পুরো কমপ্লিট হয়ে গেছে, কাজটা কাস্টমারকে ছেড়ে দিয়ে ও তড়িৎ ঘড়িৎ ওর ওই পার্লারের রুম, মানে রুমটার মধ্যে যেখানে কাজ করতো ওই রুমটার তালা টালা দিয়ে ও দৌড়ে আমাদের বাড়িতে ওপরে চলে আসে ফ্ল্যাটে। তো আমার সঙ্গে একটু ভালো বন্ধুত্ব ছিল। এসে দেখি সে মানে তরতর করে কাঁপছে এবং দিয়ে বলছে যে জানো তো আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি যে কি? তখন বলছে একটা মেয়েটা না ওই আমার ঘরেতে এসেছিল। আচ্ছা, ও মেয়েটা তোমার ঘরে কি করে এলো? তখন বলছে জানো, এই ও যে টাইমে আমার ঘরেতে আড্ডা মারতো আমার দোকানেতে, ওই টাইমেই আমার একটা কাস্টমার ওই চেয়ারটায় বসেছিল, যে চেয়ারটায় বসে ও আমার সঙ্গে আড্ডা দিত, ওই চেয়ারে আমার একটা কাস্টমার বসেছিল। এবার ক্লায়েন্টকে আমি যখন এরকম কাজ করছিলাম তখন এই বিবরণটা ও দেয় যে কি ঘটনাটা ঘটেছিল। তো এরকম ঘটনা ঘটেছে, দেখো আমার কিন্তু মনে হচ্ছে জানো তো যে এই ব্যাপারটা ওই মেয়েটাই করেছে, নালে ওইখানে ঘরটার মধ্যে আমি আর আমার কাস্টমার ছাড়া কেউই নেই। তাহলে ভদ্রমহিলাকে ধাক্কা মেরে ফেললোটা কি? তো শুনে টুনে তো মানে প্রত্যেকেই শুনলো ঘটনাটা, খুবই ভয় পেয়ে গেল। তারপর বললো যে এক কাজ করো, আমরা সবাই একটুখানি এই আমাদের এখানে একটা মাজার আছে, মানে 1 নম্বর এয়ারপোর্টের কাছে, তো খুব জাগ্রত ওটা। তো ওখানে চলো সবাই মিলে ওখানটায়, মানে ওকে আইডিয়া ইয়ে করলো যে তুমি তো ওর সঙ্গে আড্ডা মারতে বেশি মেলামেশা করতে, তো তুমি একবার যাও ওখানে। তো ও গেল। তারপরে ওই যার ঘরে তো আগুন লেগেছিল সেও গেল। এরা প্রত্যেকে মাঝে মাঝে যেত। তো মানে ওরা যখন মানে নিজেদের সেফটির জন্য যাই হোক ওরা যেটা করেছে আমি জানি না, ওনারা বলেনি এসে, তো বলেছিল জল টল দিয়েছে, ঠিকাতে বলেছে সরি। তো এইরকম ঘটনার পরে একদিন কি হলো আমি নোটিস করলাম, সেটা ছিল শনিবার। আমার বড় মেয়ে মানে বেশ গোলগাল চেহারা ছিল, ও ঠিক সেই দিন থেকে শরীর খারাপ হওয়া শুরু করলো, কন্টিনিউ রক্ত আমাশা হচ্ছিল। এই রক্ত আমাশাটা শুরু হলো, আস্তে আস্তে আমার মেয়ের চেহারাটা খুব নষ্ট হতে শুরু করলো। মানে 1 মাসের মধ্যে না ওর এত ওয়েট লস হয়ে গেল, বাচ্চা একদম রোগা চিপচিপে চেহারা হয়ে গেল। তখন আমাকে ওই দিদি বললো, ওই পার্লারের দিদি, যে তুমি একবার যাও না মাজারে গিয়ে দেখো না, একটু বাচ্চাদেরকে হাওয়া বাতাস লেগে যদি থাকে একবার দেখো গিয়ে। আমি সেদিনকে নিয়ে গেলাম মেয়েকে, 2 মেয়েকেই নিয়ে গেলাম, মায়ের সঙ্গে গেলাম। বিশ্বাস করবে না, আমি কিন্তু কিচ্ছু ঘটনা বলিনি, কাউকে নিয়ে যাইনি যারা পূর্বে গিয়েছিল। অনেকে ভাবতে পারে যে পূর্বে যারা গিয়েছিল তারা সঙ্গে ছিল বলে উনি বুঝতে পেরেছেন, কিচ্ছু না। তো ওই নামাজ টামাজ পড়ে যিনি বেরিয়ে এলেন, তো আমার দিকে তাকিয়ে বললো, বাড়িতে কেউ মারা গেছে, মানে সুসাইড কোনো একটা মেয়ে করেছে, বিবাহিত মেয়ে সুসাইড করেছে তো নাকি? আমি বললাম হ্যাঁ। বলে মেয়েটার ইচ্ছা ছিল একটা বাচ্চা হবার, আর তোমার মানে ওর দৃষ্টি তোমার বাচ্চার উপরে পড়েছে, ওই জন্য ওর এরকম শরীর খারাপ। মানে আমি কিন্তু কিচ্ছু বলিনি যে আমার মেয়ের শরীর খারাপ, স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, কিচ্ছু বলিনি। তো ঠিক আছে তুমি জল নিয়ে এসো, আমি দেখছি। তো জল দিলাম। তারপর বললো যে একটা পরবর্তীকাল একটা বললো যে অমুক দিনে আমাকে একটা মাদুলি এনে দেবে, আমি 2 মাদুলি এনে দেবে, আমি দেখছি কি করা যায়। তো আমি পরে 2-1 দিন পরে হয়তো আমি মাদুলি গিয়ে দিয়ে এসেছিলাম, উনি ওই কাঠ দিয়ে বাচ্চাকে গলায় পরিয়ে দিতে বললো। তারপর থেকে দেখলাম যে মেয়ে আমার একটু একটু করে সুস্থ হলো। এইবার ঘটনা হলো, এটা তো আমার বাচ্চার দিকে গেল, তার মানে এইরকম প্রত্যেকেই অনুভবটা করেছে, ওকে মানে অনুভবটা করতে পেরেছে। তো একদিনকে কি হলো, সরস্বতী পুজো তখন এসে গেছে, সরস্বতী পুজোর প্রোগ্রাম শুরু হলো, যে ওইখানটায় একটা ছোট প্যান্ডেল করে ওর ঠিক ঘরের জানলার নিচে সরস্বতী পুজোটা করা হবে। তো যথারীতি সরস্বতী পুজোর তোড়জোড় করে হোম টোম করে দিনের বেলায় খুব জাঁকজমক করে ঢাক টাক দিয়ে পুজো করা হলো। পুজো টুজোর পরে এবার খাবার দাবার ভোগ টোগ বানানো হবে। তো ওর ঘরের দরজাটার সামনে ঠিক হলো যে এই জায়গাটায় রান্না বান্না হবে।
সেই দিনটায় প্রথম প্রত্যেকে একসঙ্গে আমরা এই ঘটনাটা মানে চাক্ষুষ অনুভব করলাম। ওভেন রাখা হয়েছে, রাঁধুনিরা রান্নার সব জোগাড়জান্তি করছে। এবার সিলিন্ডারটা মানে অ্যাটাচ করানোর পর ওভেনে এবার ওভেন জ্বালাচ্ছে, ওভেন নিভে যাচ্ছে। যখনই বাসন বসানো হচ্ছে এবার নিভে যাচ্ছে, নেভানোর পরে ওনারা আবার বাসনটাকে নামিয়ে দিয়ে আবার জ্বালানো, বুঝতে পারছে না কি হচ্ছে। এরকম 8 থেকে 10 বার গ্যাসটাকে মানে ওভেনটাকে জ্বালানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু যতবার জ্বালানো হচ্ছে ততবার নিভিয়ে দিচ্ছে, অথচ হাওয়া নেই, বাতাস নেই, কিচ্ছু নেই। আমাদের যে ল্যান্ডলর্ড ছিলেন, মানে ল্যান্ডলর্ড বলতে ওই জমির যারা 3 ভাই ছিলেন তার মধ্যে ছোট ভাইয়ের হচ্ছে এই ভাড়াটিয়া, আর বড় ভাই পুজোটা করছিলেন, ওনারা ব্রাহ্মণ। তো বড় ভাই তখন বলল যে ঠিক আছে দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। উনি কি করলেন, উনি ব্রাহ্মণ, 1 ঘটি জল নিলেন, হাত গলায় ওনার পইতে দিয়ে গলায় ওই কলসটা নিয়ে উনি গায়ত্রী মন্ত্র পাঠ করলেন। আচ্ছা। গায়ত্রী মন্ত্র পাঠ করার পরে জলটাকে চারিদিকে ছড়িয়ে দিলেন। ওর এই ফ্ল্যাটের চারিদিকটা পুরো মানে যে জায়গাটায় ধরো যেরকম একটা রেখা করে দেওয়া হলো গোল করে, এরকম করে গঙ্গার জলটাকে চারিদিকে ছড়িয়ে ওই রান্নার জায়গাটা বেঁধে দিয়ে বললেন যে দেখ, তোকে আমরা কেউ বিরক্ত করছি না, তুই তোর মতো থাক, আমাদেরকে এখানে রান্না বান্না করতে দে, আমরা তো তোকে বিরক্ত করছি না, তাহলে তুই কেন আমাদেরকে এখানে রান্না করতে দিবি না? তুই বিশ্বাস করবে না, এটা বলার পরে ওখানে আরো মানে অবাঙালিরাও যারা ছিলেন ওই বিল্ডিং এ আমাদের, তারা কি করলেন, পাশে বসে হনুমান চালিসা পাঠ করলেন। হনুমান চালিসা পাঠ টাঠ করে ওনার মতো উনি করলেন, ইনার গায়ত্রী মন্ত্র পাঠ করে পুরো জল ছড়িয়ে দিয়ে জায়গাটাকে বেঁধে দিলেন, বলে আমি বেঁধে দিয়েছি, আর দেখো গ্যাসটা জ্বালাও, কিচ্ছু হবে না। সত্যি কথা বলতে ওই 10 বার নিভে যাওয়ার পরে যখন আবার ওভেনটা জ্বালানো হলো, রীতিমতো ওভেনটা জ্বললো, রান্না হলো, ভোগ রান্না হলো। তো তারপরে ওখানে বসে আর খাওয়া দাওয়া হয়নি, রান্না বান্না করে নিয়ে আমাদের বিল্ডিং এর ভেতরে সব চলে এলো, ওখানে বসে আমরা খাওয়া দাওয়া করলাম। তো এই ঘটনাটার মানে এটাও কিন্তু সেই যে জায়গাটা আমরা কিন্তু চাক্ষুষ প্রমাণ পেলাম যে ওখানেও পুজো হতে দেবে না, মানে ওর এটা অস্বস্তিকর লাগছে যে আমার এখানে পুজো পাঠ মন্ত্রপাঠ করতে দেবে না। এই জায়গাটা আটকানোটা আমরা সত্যি করে নিজের চোখে দেখলাম। তো এইভাবে না আমাদের ওই পরিবেশটা পুরো বিল্ডিং বলো, ওই জায়গাটা, এই গলিটার ভিতরে যে কটা যাদের নিজেদের বাড়ি ছিল, মানে ফ্ল্যাট বলতে আমাদেরই, আর তার পাশাপাশি 4-5খানা বাড়ি ছিল, তারা না প্রত্যেকেই এই ওকে অনুভব করতে শুরু করলো, মানে দেখতে পেত রীতিমতো। তুমি 3টে থেকে 3:30 4টে অবধি ভোরবেলা ওকে তোমরা কেউ না কেউ দেখতে পাবে, এইরকম একটা ব্যাপার। যে ভোরবেলা ওকে মানে মনে করবে, সে কিন্তু দেখতে পেত যে ও ঝাড়টা দিচ্ছে বা ঘুরছে ফিরছে, এই ঘরে ওই ঘরে যাচ্ছে, এই দেখাটা দিতে লাগলো। তো এইরকম ভাবে আতঙ্ক তৈরি হয়ে গেল। তখন ছিল জানুয়ারি মাস। এই ঘটনার পর থেকে আমরা বিল্ডিং এ না অনেকেই ভয় পেতে শুরু করলো, বললো না এই বিল্ডিং আর থাকা যাবে না। তো 1-2জন যারা রেন্টে ছিল তারাও দেখি শিফট করে গেল অন্য জায়গায়। এবার আমার যেহেতু মেয়ে এরকম ভাবে দুর্বল হয়ে পড়ছে, মানে একদম অসুস্থ হয়ে গেছে, তো এরকম আমিও চিন্তা ভাবনা করলাম যে না ভাই আমার ফ্ল্যাটটা বিক্রি করে দেওয়া উচিত। তো এইরকম একটা রব পুরো বিল্ডিং এ উঠতে তখন সবাই ল্যান্ডলর্ডকে জানালো যে তুমি না জেনে শুনে এরকম তুমি ভাড়াটিয়া বসিয়েছো, আমরাও তো ভয় পাচ্ছি, ছাদে টাদে সন্ধ্যের পর যেতে ভয় লাগছে, আমরা এই গলিতে রাত্রিবেলায় চলাফেরা করতে পারছি না, তো তুমি একটা কিছু করো। তখন ল্যান্ডলর্ড ওর মাকে, মানে মেয়েটার মাকে আর দিদিকে ডাকে, দিয়ে বলে যে তোমরা মেয়েটার একটা 13 দিনের কাজ তো তোমরা করোনি। ওরা ওই গঙ্গার ধারটা গিয়ে কোথাও একটা কাজ করে এসেছিল। তো বললো যে কি অপঘাতে মৃত্যুর ওই কদিনের কি কাজ, মানে আমরা কেউ জানি না, ওরা কাজ করেছে, মানে যেই জায়গাটা মারা গেছে সেখানে কোনো কাজ হয়নি। তো বললো যে আমাদের তো এটা তো আমার ঘর, আমার নাহলে পরবর্তীকালে ঘরটা নষ্ট হয়ে যাবে, কেউই নেবে না, তো তোমরা এখানে এসে পুরো কাজটা করো, যা খরচা লাগে আমরা দেব। তো যথারীতি সদ্য শান্তি কাজ জোগাড় জান্তি সব হলো। আর যেহেতু ওনারা ব্রাহ্মণ মানুষ ল্যান্ডলর্ড, ওনারাই সব
গুছিয়ে গাছি নিয়ে ওর দিদি আর মাকে ডেকে নিয়েছে। এইখানে ঘটলো কি, ওই যেদিন সাধ্য শান্তি কাজ করবে ওকে কোনো মতেই কাজটাকে করতে দিচ্ছে না। মানে এই জিনিস নেই, আবার সেটা কেনা হলো, তো দেখা গেল যে আর একটা জিনিস পাওয়া যাচ্ছে না, সেটা আবার কিনতে হবে। এই করতে করতে বেলা গড়িয়ে দিল। তখন সবাই বুঝতে পারলো যে মেয়েটাই এটা মানে আত্মা যেহেতু শান্তি পায়নি, ও মানে ওর তো মনের মধ্যে একটা কিছু কষ্ট ছিল, ওর তো কিছু চাওয়া পাওয়ার ব্যাপার ছিল। সে তো মানে আর সত্যি খুব অল্প বয়সে একটা বাচ্চা মেয়ে, তো ও এইরকম ভাবে মৃত্যু, ও মানে চলে যেতে চাইছে না এখান থেকে। তো কি করা যায়, তখন মেয়েটাকে মাকে বলা হলো যে আপনি ওর সঙ্গে কথা বলুন, আপনি ওকে জানান, মানে আপনি এমনি মানে ওর কাছে হাত জোড় করে মানে রিকোয়েস্ট করুন। ওর মেয়েটার মা তখন ওখানে বসে ওই ঘরটায়, যেই ঘরটায় ও সুইসাইড করেছিল, বাইরের রাস্তার দিকে ঘরটা, তো ওইখানে বসে মেয়েটার মা ওকে মানে কাউকে দেখা যাচ্ছে না এরকম ভাবে একটা ওকে উদ্দেশ্য করে মানে রিকোয়েস্ট করলো যে মা তুই তো চলে গিয়েছিস, ভুলটা তো তোর, যে তুই একটা না জেনে না বুঝে তুই একটা ছেলেকে বিয়ে করেছিস, তো তুই মারা গিয়েছিস, তুই চলে গেলি, এই পূরণটা তো আমার জীবনে কোনোদিনই মানে পূরণ হবে না। তোকে ছাড়া মানে আমাদের জীবনটাই বৃথা। কিন্তু তুই যে অন্যায়টা করলি, এটার শাস্তি তুই আর 5 জনকে কেন দিচ্ছিস, কেন সবাইকে ভয় দেখাচ্ছিস? তুই চলে যা এখান থেকে, তুই এখান থেকে চলে যা, তোর মুক্তি ভোগ, আমাকে তোর কাজটা করতে দে শান্তিতে। বিশ্বাস করবে না, ওখানে আমি তো যাইনি, ওখানে যে কজন ছিল প্রত্যেকে দেখেছে যে জায়গাটা পুরো নিস্তব্ধ হয়ে গেছে। আর মায়েতে হাঁ করে কেঁদে মেয়ের উদ্দেশ্যে এই কথাগুলো যখন বলেছে, তখন পরিবেশটা পুরো শান্ত হয়ে গেছে। স্থির ভাবে মেয়েটার মা তারপর কাজ করতে পেরেছে, একটা জিনিসও মিসিং হয়নি। ওখানে ভালোভাবে মায়েতে কাজ করেছে, কাজ করে তারপরে মা দিদি বোধহয় সেদিন রাত্রিরে ওদেরকে থাকতে বলেছিল। হ্যাঁ, রাত্রিরে থাকলো, মা দিদি মিলে ওই ঘরটাই থাকলো। থেকে পরের দিন বললো যে আর আপনাদের কোনো অসুবিধা হবে না, কাল রাত্রে আমরা কোনো ভয় পাইনি, কোনো কিচ্ছু হয়নি। তো এটা হতে হতে ধরো ফেব্রুয়ারি মাস হয়ে গেল। দিয়ে এই ঘটনাটা যখন ঘটলো, তারপরে আস্তে আস্তে আমিও না ফ্ল্যাটটা সেল করে দেওয়ারও প্ল্যান ছিল। আমি এই 3 মাসের মধ্যে মার্চ মাসে আমি ফ্ল্যাটটা সেল করে দিয়ে আমি শিফট করি আর একটা মানে রাস্তার দিকে চলে আসি। 23 মার্চ? হ্যাঁ, আচ্ছা। এই আমি তখন চলে আসি। কিন্তু আমি পরবর্তীকালে ওই দিদিদের সঙ্গে মানে এলাকা থেকে আমি একটু সামনাসামনি চলে আসি, কিন্তু তাদের সঙ্গে আমার যোগাযোগ ছিল। তো ওনারা বলে যে তারপর থেকে কিন্তু ওই ফ্ল্যাটের মধ্যে কোনো প্রবলেম হয়নি। ল্যান্ডলর্ডরা ওখানে থেকেছে, উঠেছে, বসেছে, রাত কাটিয়েছে, কিন্তু কোনোদিন কেউ আর অনুভব করেনি যে মানে যে ভয়টা প্রত্যেকে পেতো বা রাত্রি 3:30টার সময় তাকে দেখতে পেতো, ওই জিনিসটা সেই কাজের পর থেকে কিন্তু আর পাওয়া যায়নি। মানে মা যে কান্নাকাটি করে তাকে মানে রিকোয়েস্টটা করেছিল না, মেয়েরা সত্যি মানে আত্মার মুক্তি পেয়েছিল হয়তো, বা সে এই যে মানে সবাইকে জানান দিচ্ছিল আমি আছি, এই ব্যাপারটা ও আর ধীরে ধীরে ওটাকে নিস্তেজ করে দিল। মানে তারপর থেকে কিন্তু আর কেউ কোনোদিন অনুভব করেনি। আচ্ছা, এইটাই ছিল আমার এই ঘটনা। আচ্ছা, আরেকটা ঘটনা। হ্যাঁ, এটা উত্তর কলকাতায় একটা, মানে আমি রাজবাড়ির নাম নিচ্ছি না। তো এই রাজবাড়িটা উত্তর কলকাতাতেই রয়েছে, একদম রোড সাইডেই। তো এই রাজবাড়িটা মানে এলাকাটা বিশাল বড় এলাকা নিয়ে রয়েছে। এই এলাকাটা এতটাই বড় যে মানে নাট বাড়ি মানে এরকম ধরনের না ভাগ রয়েছে, নর্তকীদের বাড়ি। তো কোন বাড়িটা কার কেউ জানে না। তো বর্তমানে এখন এই পরিস্থিতি যে ওই বাড়িগুলো না মোটামুটি প্রত্যেকে ভাড়াটিয়া ঢুকে গেছে। তো
এটা ধরো না না করে 300 বছর সব পুরনো বাড়ি উত্তর কলকাতা বুকেতে, এরকম তুমি প্রচুর বাড়ি পাবে। কিন্তু ওই বাড়িটা ছিল রাজবাড়িরই একটা পার্ট। এবার মাঝখানে আবার জমিতে বিক্রি হয়ে গেছে, তো সেই সব জায়গাগুলো ধরো প্রমোটিং হয়ে গেছে। তো এই রাজবাড়িটায় মানে আমি প্রথম থেকে ঘটনাটা বলি। আমার ভাইয়ের বন্ধু ছিল, এর আগেও তোমাদেরকে আমি ঘটনায় বলেছি যে আমার ভাই কিন্তু প্রচন্ড মানে এই ধরনের জিনিসটাকে ভীষণ ভাবে অনুভব করে আর চোখেও দেখতে পায়। তো ভাই তখন কলেজে পড়ে, ফার্স্ট ইয়ারে। তো ও ওই বন্ধুর বাড়িতে প্রায়শই বিকেল বেলায় চলে যেত, পড়াটরা করতো, কখনো রাত্রিরেও থেকে যেত, আবার পরের দিন চলে আসতো, এরকম খুব ঘনিষ্ঠ বন্ধু। তো যেই ছেলেটা ওই বাড়িটায় ভাড়া মানে থাকতো, তার বাবা তার ঠাকুমা মানে বাবার মা বাবা, তার মানে ধরো এই 3 থেকে 4 পুরুষ ওই বাড়িটায় ভাড়া রয়েছে। মানে বর্তমানে ওই বাড়িটার মালিককে কেউই জানে না। তো তাহলে ভাড়া কাকে দিচ্ছে? ওর ওইসব জায়গায় তোমার সেরকম ভাড়া টাড়া পড়ে না। আচ্ছা, মানে ওইসব মানে উত্তর কলকাতায় এইসব সিস্টেম গুলো রয়েছে, ধরো রেট কন্ট্রোলে ভাড়া যায়। হ্যাঁ, এইরকম মানে বহু পুরনো হয়ে গেলে না বাড়িওয়ালার খবর পাওয়া যায় না যে বাড়িওয়ালা কে রয়েছে। এরকম উত্তর কলকাতায় প্রচুর লিজেরও বাড়ি রয়েছে, যে লিজ নিয়ে রেখে দিয়েছে, অথচ সেই লিজে যে নিয়েছে তিনি হয়তো মারা গেছেন, তাহলে ল্যান্ডলর্ডের কোনো খবর নেই। এরকম প্রচুর বাড়ি রয়েছে কলকাতা বুকে, মানে উত্তর কলকাতার দিকে এই জিনিসটা কিন্তু খুব প্রচলিত আছে। তো একদিনকে ওদের ভাগেতে একখানা ঘর রয়েছে দোতলাতে, আর ছাদেতে আর একখানা ঘর ওদের রয়েছে, কিন্তু ঘরটার মধ্যে ইলেকট্রিকের কোনো কানেকশন দেওয়া নেই, মানে লাইট টাইট জ্বলে না। তো এরা বাচ্চা মানে অল্প বয়সী ছেলে, তখন সবে সিগারেট টিগারেট খেতে শিখেছে, কাকু কাকিমার সামনে বসে তো সিগারেট খাওয়া যাবে না, তাহলে এই ছাদের ঘরে বসে গল্প টল্প করবো, ওখানে একটু সিগারেট টিগারেট খাবো। তো এরকম ধরনের ওদের প্রায়শই ঘটতো। তো একদিন তো সন্ধ্যেবেলাতে কি হয়, সন্ধ্যে তখনও ঠিক হয়নি, 4:30 5টার সময়, ওরা সেদিন কলেজ যায়নি। তো আমার ভাই আর ভাইয়ের বন্ধু দুজন মিলে ছাদের ঘরে বসে সিগারেট টানছে, পড়াও করছে, খাওয়া দাওয়া করছে। তখন ওর বন্ধু বলে যে অভিজিৎ তুই তাহলে বস, আমি একটু তেলে ভাজা মুড়ি টুড়ি নিয়ে আসি, দুজন মিলে টিফিন টিফিন করবো, খাবো দাবো। ভাই বলে আচ্ছা ঠিক আছে যা, তাহলে আমি বসছি বলে ভাই বসে রয়েছে ঘরেতে। তো ও দরজাটা ভেজিয়ে দিয়ে চলে যায়। তো এই দরজাগুলো হচ্ছে সেই 2 পাল্লার দরজা, বুঝেছো তো। আর দরজার মধ্যে ওই তুমি জানো কিনা জানি না, খুরকুড়ি না খড়খড়ি কি বলে, ওই যে এরকম একটা কাঠের টুকরো মতো থাকবে, টেনে দিলে পরে জানলার মতো দেখা যায়, খড়খড়ি বলে বোধহয় এটাকে। তো ওই টাইপের দরজার মধ্যে দেওয়া রয়েছে। তো ভাই পড়তে পড়তে ওর হঠাৎ মনে হয় যে ঠিক আছে সন্ধে হয়ে আসছে, বাবাইও তো আসছে না, তো আমি একটু ছাদের দিকে যাই, একটু হাঁটাচলা করি। তো এই যে পুরোনো বাড়িগুলো, এর মধ্যে কিরকম বলতো, ধরো মাঝখান থেকে পাঁচিল উঠে গেছে, একই বাড়ি মাঝখান থেকে পাঁচিল উঠে গেছে। এবার ওই দিককার একটা পার্ট, এদিককার একটা পার্ট, মানে এই ছাদগুলোতে না একটা টপকে আর একটা বাড়িতে কিন্তু চলে যাওয়া যায়। আচ্ছা। তো ভাই তখন ছাদেতে দাঁড়িয়ে রয়েছে, তো ও দেখে কর্নার করে, মানে রাজবাড়ির একটা অংশ, মানে বুঝতেই পারছো বেশ একটা বড় সড়ো বাড়ির ছাদটাও বিশাল বড়। তো ও লক্ষ্য করে যে একজন বিধবা মহিলা, মানে বেশ বুড়ি মানুষ, মুখটা দেখা যাচ্ছে না, এই ঠিক চোখের নিচ অব্দি ঘোমটা টানা, তিনি এরকম ভাবে আঁচলটা পুরো গায়ে ঢাকা, আর ওই 8 পরে শাড়ি পরে আছে, আঁচলটার ওই কর্নারটা কাঁধ দিয়ে ঝুলে, গলা দিয়ে এরকম রয়েছে, আর ঘোমটাটা পুরো টানা। ছাদের একটা কর্নার থেকে একটা কর্নার হেঁটে উনি আস্তে আস্তে আমার ভাইয়ের পাশ দিয়ে গিয়ে, তখন তো যথারীতি সন্ধ্যে 6টা 6:30, মানে মুখটাও ভালো বোঝা যাচ্ছে না, মুখটা দেখা যাচ্ছে না যেহেতু ঘোমটা টানা। এবার ওর পাশ দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। তোমাকে আগেই বললাম যে ছাদের কিন্তু ইলেকট্রিক কানেকশন কিচ্ছু ছিল না, তো ঘরে যথারীতি লাইটও জ্বলছে না। ওরা ওইখানে ওই হ্যারিকেন ট্যারিকেন জ্বালিয়ে ওরা পড়া মানে আড্ডা দিত।
মোমবাতি হারিকেন জ্বালিয়ে আড্ডা দিত। তো ভাই দেখলো যে একদম বয়স্ক মহিলা, এরকম বাড়িটা তো প্রচুর প্রাচীন বাড়ি, অনেক ভাড়াটিয়া। এবার কার ঘরে কে কোথায় আছে সেটা তো জানার বিষয় নয় আমার ভাইয়ের। তো ভাই তখন যথারীতি আবার ঘরে ঢুকে গেছে, দিয়ে ওই বাতিটা জ্বালিয়ে বসে ও খাতা বই ঘাটছে। ইতিমধ্যে ওর বন্ধু চলে এসছে তেলে ভাজা মুড়ি টুড়ি নিয়ে, বললো যে এই আসতে দেরি হয়ে গেল, চল খাই। দুজন মিলে খাচ্ছে, হঠাৎ আমার ভাইয়ের মনে পড়ে, হ্যাঁ রে এটা এই যে বয়স্ক মহিলা, তোদের বাড়িতে এরকম বয়স্ক মহিলা তো আমি তো আগে কোনোদিন দেখিনি, কার ঘরে উনি রয়েছেন? তখন ওর বন্ধু বলে যে কার ঘরে বলতে কে? বলছে আরে ওইদিকে ছাদে কর্নার থেকে উনি আসলেন, এসে উনি ছাদেতেই পাইচারি দিচ্ছিলেন, তারপরে আমার পাশ দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেল। তো ওই বিল্ডিং এরই মানে ওই বাড়িটাতে একজনকে ওর দাদা বলতে বলে, আমি ভাবলাম বোধহয় ওরই ঘরে গেছে। তো আমি তো কোনোদিন দেখিনি। আমার ভাইয়ের বন্ধু মানে চোখ উল্টে যাওয়ার মতো অবস্থায়, এত জোর ভয় পেয়ে গেছে। বলছে কি বলছিস অভিজিৎ, কাকে দেখেছিস তুই? তখন বলছে হ্যাঁ রে। বলছে কিরকম দেখতে বলতো? তো বলছে এরকম চোখের নিচক দিয়ে এরকম, মানে আমার দিদারা যেরকম মাথায় ঘোমটা দিয়ে রাখে ওই রকম সাদা থান পরে এরকম ঘোমটা দিয়ে আঁচল করে নেমে চলে গেলেন পাশ থেকে। তখনও মানে বলছে তুই সত্যি ঠিক দেখেছিস? বলে হ্যাঁ। বলছে শিগগির নিচে নেমে চল। তো বলছে কেন, কি হলো? বলছে নিচে চল না, তোকে আমি বলছি, আর এখানে থাকা যাবে না, নাম তাড়াতাড়ি। তো ওরা বই খাতা খাবার দাবার নিয়ে ওদের নিচের ঘরে চলে এলো। দোতলা ঘরেতে এসে ঘরে ঢুকে তখন ওর বাবার কাছে বসিয়ে, মানে ওর বন্ধুর বাবার কাছে বসে বলছে বাবা জানো আজকে অভিজিৎ কি দেখেছে? কি দেখেছে? বলছে তোমরা ছোটবেলা থেকে যে গল্পটা শুনে আসছো আজ সেটা অভিজিৎ দেখতে পেয়েছে। ভাই তো মানে ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছে না যে কি ব্যাপার, কি ঘটনা। তখন বলছে শোন, তাহলে তুই ভয় পাবি বলে তোকে আমি উপরে বললাম না, তুই তাহলে শোন ঘটনা। আমাদের এই বাড়িটাতে আজ থেকে 200 বছর আগে একজন বিধবা মহিলা ছিলেন। তিনি ছাদেতে উঠে তুলসী তলায় পুজো টুজো দিতেন। ছাদেতে ওনার তুলসী গাছ ছিল, ওখানেই পুজো টুজো দিতেন। আর তারপরে ঠিক সন্ধ্যের সময় উনি পুজো টুজো দিয়ে আবার সিঁড়ি দিয়ে নেমে চলে যেতেন। তখন বললো আর এটা মানে সচরাচর কেউই আজ পর্যন্ত দেখতে পায়নি, মানে এই আমার ঠাকুর দাদারও কোনোদিন দেখতে পায়নি। মানে ওই তথাকথিত ওই আলোচনার মাধ্যমে সবাই আমরা জানতে পেরেছিলাম যে এখানে একটা বুড়ি আছে, বুড়ির আত্মা আছে, কিন্তু কেউ কোনোদিন চোখে দেখেনি। এবার কয়েকজন আছে যারা দেখেছে চোখেতে, তো তারাও মানে সে পূর্বে আজ পর্যন্ত তারা কোনোদিন চোখে দেখেনি। তো এই প্রথম যে আমাদের 2-3 জেনারেশনের মধ্যে তুই প্রথম দেখতে পেলি, বা তোর মুখ থেকে আমরা এই ঘটনাটা শুনতে পেলাম। ভাইয়ের তো অবস্থা তখনই মানে ইয়ে হয়ে গেছে। বলছে এত পুরনো আত্মা? বলছে হ্যাঁ, ও মানে ওই রকমই সন্ধ্যেবেলায় এরা অনেক আগের ঘটনা ও শোনা, যে ওপর থেকে উনি সন্ধ্যেবেলা পুজো দিয়ে তুলসী তলায় পুজো দিয়ে উনি নেমে চলে আসতেন। আর এটা কোনোদিনই কেউ দেখেনি, মানে আজকের জেনারেশন আমার বাবারাও আমার ঠাকুর দাদারাও কোনোদিন দেখেনি, শুনে এসেছে। কিন্তু এই প্রথম যে তুই চোখে দেখতে পেয়েছিস আর তোর মুখ থেকে আজকে আমি শুনলাম। ভাই তো শুনে টুনে প্রচন্ড ভয় পেয়ে গেছিল। যে মানে ও মানে ওইখান থেকে বলে যে ভাই আজকে আর রাত্রিরে পড়বো না, বাড়ি চলে যায়। ফিরে টিরে এসে তখন ঘটনাটা আমাদেরকে জানায়। তো তারপরে আমরা ও আর কোনোদিন ওর বাড়িতে রাতটা কাটায়নি, মানে সন্ধ্যের পর এই ছাদে থাকতো না। মানে এটা দিয়ে ওর একটা চাক্ষুষ দর্শন করবে যে এত পুরনো একটা জিনিস যা বিল্ডিং এ কোনো লোক দেখেনি, ও দেখতে পেয়েছে। এই ভয়টা ওর মনের মধ্যে ভীষণ ভাবে মানে বাসা বেঁধেছিল, যার ফলে ও আর কোনোদিন ওর বাড়ি থেকে সন্ধ্যেবেলায় থাকতো না, ভয় থাকতো, প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। মানে খুব অদ্ভুত ঘটনা, 200 বছরের একটা আত্মা সেই বাড়িটার মধ্যে ঘোরাঘুরি করে, অথচ কেউ দেখতে পায় না।
কিন্তু শেষে কিন্তু গিয়ে সবাই জানতো যে ওখানে একটা আত্মা আছে, একটা বিধবা মহিলার আত্মা আছে। হুম মানে উনি কে, কোথা থেকে এসে কিছুই না, কেউই জানে না। কিন্তু ওই বাড়িটাই যে ওই বুড়িটা থাকতো, তিনি মারা গিয়েছিলেন। আর এই সন্ধ্যেবেলায় তাকে অনেকেই দেখেছিল। হুম মানে সে ঘটনাটা শোনা গল্প, কিন্তু সেইটা প্রমাণ মানে আমার ভাই নিজের চোখে দেখে এসেছিল। হুম 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 তো আজ আমার এই গল্প, এই দুটো ঘটনায়। হুম দিদি, এইটা কতদিন আগেকার রাজবাড়িটা? এই রাজবাড়িটা তখন ধরো 2011, না 2011 নয়, 12তে তো আমরা এই ফ্ল্যাটে এলাম। ওই 13 কি 14-র মধ্যে, 10 বছর 2013-14 মধ্যে ঘটনাটা। 10 কারণ বছর মতো তোমাকে আমি বলেছিলাম এর আগেও, আমি আমাদের ভৌতিক কথাতে আমি বলেছিলাম যে আমার ভাইয়ের একটা তারাপীঠের ঘটনা বলেছিলাম, বক্রেশ্বরের ঘটনাটা। তো ওই বন্ধুর সঙ্গে কিন্তু এরা সব গিয়েছিল বক্রেশ্বরে, বুঝেছো তো? তো মানে তখন ওই কলেজ লাইফ এদের এই সময়কারই এই ঘটনাটা। বুঝেছি, মানে 10 বছর মতন হয়েছে। হ্যাঁ, বছর 10 শুধু হয়ে গেছে। এখনো কি ওখানে যাওয়া হয় নাকি যাওয়া হয় না? না, আর বন্ধুত্ব ওদের মানে সব সেভাবে নেই, বিয়েটা হয়ে গেছে। যেটা হয়। হ্যাঁ, গ্রাজুয়েশনের পর থেকে আরো 1-2 বছর বন্ধুত্ব ছিল, তারপর থেকে আর চলে গেছে, বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে, আর যোগাযোগ সেরকম নেই। তবে ঘটনাটা কি বলতো, আমি মানে আমার যত কিছু জানা, আমার ভাইয়ের আর আমার মায়ের ওপর দিয়ে মানে অনুভূতি, মানে এনারা নিজেরা চোখে দেখেছে। আমার মায়েরও ছোটবেলাকার অনেক ঘটনা আছে, পরবর্তীকালে কোনো মানে সুযোগ পেলে আমি সেগুলো বলবো। আমার মা নিজের চোখে জিন দেখেছে, ঠিক আছে? মানে তখন মায়ের 12 কি 13 বছর বয়স। তো ওনার ওই দুজনের কাছ থেকে আমি যত ঘটনা শুনেছি, কিন্তু আমি চাক্ষুষ কিন্তু কোনোদিনই দেখিনি। আমার কিন্তু টোটালি মানে এদের কাছ থেকে শোনা বা অনুভব করেছি, কিন্তু এনারা দুজনেই চোখে দেখেছে। ওকে। আর ওই তোমার ওই আগের ফ্ল্যাটের ওটার খবর এখন জানা গেছে যে ওখানে এই মুহূর্তে কিছু হয়নি, আর কিছু হয়নি। আমার ঠিক পিছন পাড়াতে তো ওই যে পার্লারের দিদি, ওর সঙ্গে ধরো 1-1.5 বছর আগে, বছর 1.5 আগে আমার দেখা হয়েছিল। তো ওই গল্প সূত্রে বললাম কি গো তোমাদের ওই ঘরটাকে, বলছে না না নতুন ভাড়াটিয়ারা সব এসে গেছে, এখন আর কোনো প্রবলেম হয় না সেরকম, বলে চলে গেছে। হ্যাঁ, আমাদেরও সেই ধারণাই যে মায়েতে রিকোয়েস্ট করেছে, দেখো মানে আত্মা হোক আর যেই হোক, হ্যাঁ মাই হয়। মায়ের কিন্তু জিনিসটা কেউই মায়া ত্যাগ করতে পারে না। আর যেখানে মা কান্নাকাটি করে সন্তানকে বলেছে যে তুই কাউকে বিরক্ত করিস না, সবাই তোকে ভয় পাচ্ছে, এই ভুলটা তোর, সত্যি তো ভুলটা তো, দেখো ভুল সংশোধন করার কিন্তু অনেক রাস্তা আছে। আর বর্তমান কিন্তু যুগেতে মেয়েদের কিন্তু অনেক রাস্তা রয়েছে, ডিভোর্স দিয়ে দাও, তুমি আরেকবার বিয়ে করতে পারবে, বিয়ে না করলে তুমি চাকরি বাকরি, কিন্তু ভুল পথটাকে অবলম্বন করা কখনোই উচিত নয়। ঠিক। এই জিনিসটা ও ভুল করেছে, সেটাও তার মা তাকে অনুভব করেছে যে তুমি আমাদের কাছে চলে আসতে পারতে, তুমি কেন করলে, এটা তো তোমার ভুল, তুমি অন্যকে কেন ভয় দেখাচ্ছ। আর এই পার্লারের ঘটনাটা তুমি বিশ্বাস করবে না, আমি তো একদিনের বললাম তো, যেহেতু সেই দিনকার ঘটনাটা একটু বড় করে হয়েছিল, এই দিদির মুখে শুনেছি হঠাৎ না, যে মেয়েটা চেয়ারটা বসতো না, ওই চেয়ারটা হঠাৎ করে চলে গেল, সরে গেল, যেন মনে হলো ওটা একটু নড়ে উঠলো বা একটু দেয়ালের দিকে সরে গেল। এরকম প্রায় দিন, মানে চেয়ারের উপরে হয়তো একটা চিরুনি রাখা রয়েছে, চিরুনিটা নেই, দেখা গেল ওই যেখানে কাঁচ র্যাকটা থাকে পার্লারে যেরকম, ওখানে চিরুনিটা রয়েছে। মানে দিদি নিজে অনুভূতি করছে যে আমি তো এইমাত্র এখানে এই জিনিসটা রাখলাম, ওখানে রাখলোটা কি। আর উনি একাই কাজ করতেন। এই অনুভবগুলো কিন্তু ছোট ছোট ঘটনা কিন্তু ওর কাছে কন্টিনিউ হয়েছে, সেটাও তো ও কখনো ভেবেছে হয়তো এটা আমার ভুল, আমি হয়তো রেখেছি, বা চেয়ারটা হয়তো ঠেলা খেয়েছে সরে গেল। কিন্তু যখন এই ভদ্রমহিলা পড়ে গেছে তখন ও শিওর হয়েছে যে আচ্ছা এটা এমনি হতে পারে না। তাকে রীতিমতো ধাক্কা, ঠিক টাইম ওই টাইমে 6:30টার সময় ওর কাছে আড্ডা দিতে ঢুকতো, আর ওই সন্ধে টন্ধে দিয়ে ওর কাছে ওই পার্লারে ঢুকে গিয়ে ওখানে আড্ডা দিত। আর ঠিক ওই টাইমে ওই ভদ্রমহিলা চেয়ারে বসেছিল, তাকে ধাক্কা মেরে ফেলেছে। এটা তো এমনি হতে পারে না। আর আমরা দেখো সচরাচর কোনো ক্লায়েন্টকে বা আমার পরিচিত কাউকে আমি ধাক্কা মেরে তো ফেলে দিতে পারি না। তার সঙ্গে তো তার মানে তাকে ফেললো কি,
তারপর আবার পার্লারে চেয়ার, সেটাকে তো ভারী চেয়ার, সেখানে তো বসলে পরে তো পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ওকে, বুঝেছি। থ্যাংক ইউ দিদি ঘটনা শেয়ার করার জন্য। আবারও তোমার তো আরো ঘটনা আছে, সেটা শুনবো আবার সময় করে, তোমার যখন সময় হবে। বা আমি অনেকগুলো আরো ঘটনা আমার মায়ের কাছ থেকে আমি রেখে দিয়েছি। ঠিক আছে, আমি সেগুলো খান্ডালার ঘটনা একটা আছে, একটা আমার দাদুর বাড়ির ঘটনা আছে, জিনের মানে ব্যাপারটা বললাম। এই ঘটনাগুলো পরবর্তী সুযোগ পেলে পরে আমি নিশ্চয়ই জানাবো। একদম 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 একদম। ঠিক আছে, শেষ করছি তাহলে। হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, তোমরাও ভালো থেকো। ঠিক আছে। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে যারা এরকম ওভার দ্য কল বা যে কোনো প্রকারে ঘটনা শেয়ার করতে চাও তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। চলো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।